ভাই এখানে সবচেয়ে চেঙ্গিস মাইয়াডারে আমার পছন্দ হয়েছে খুব। কি করা যায় কন দেহি? মাইয়াডার আমার শয়নে স্বপ্নে বিরাজমান। আজকাল বাপ মায়েও কইয়া দিছে, যারে মন চায় তুলে নিয়ে এসে মজা কর, আমরা তো আছি। কোড ল্যাঙ্গুয়েজে কথা বলছে আজাদ, সরাসরি জিনিয়া বা শাওনের নাম না বলেও তাদের মধ্যকার পরিস্থিতি বোঝানোর চেষ্টা। দিগন্ত আরও পাবলিক প্লেসে এভাবেই কথা বলে, তাই বিষয়টা ধরতে তার ন্যানো সেকেন্ডও লাগলো না। দিগন্ত মুখাবয়ব বদলালো না, স্বাভাবিক থেকেই বলল, খুব সুন্দর তো বিষয়টা। তোর বাবু তোকে সাপোর্ট করে। আই ট্রুলি অ্যাপ্রিশিয়েট দিস। কিন্তু ওই মেয়ের পেছনে দেখ, একটা ছেলে আছে, দেখছিস? আজাদ দুদিকে মাথা দুলালো। হ্যাঁ ভাই, একেবারে স্পষ্ট দিতাছি। দিগন্ত বিদ্রুপের হাসি হাসলো এবার। ওই ছেলের হাত দুটাকে না আঁকড়ে ধরে রাখছে ম্যাডারে, দেখ। তুই ধরতে যাও আর কি, একটু ভাই বানিস ভাই। হাত দুটা নিয়ে যদি আর ফেরত না আইতে পারোস, আহারে আমার খুব কষ্ট লাগবে রে। দিগন্তের শেষের কথার টোনটা বেশ কৌতুকপূর্ণ মনে হলো আজাদের কাছে। সে আর চোখে তাকালো একবার দিগন্তের দিকে। চেহারায় না জানি কিসের এক পৈশাচিক হাসি ঝুলিয়ে রেখেছে সে। মনে হচ্ছে সত্যি এখনই আজাদকে সে নিজেই পুঁতে রেখে দিবে। আজাদ অক্লেশে শুকনো ঢোক গিলল, মনে মনে ভাবল, সে কি কথা? আমি তো খবর সাপ্লাই করলাম, এ তো দেখছি আমার উপরেই চড়া কথায় আছে না, হয়ে যাবে। চাচা আপন প্রাণ বাঁচা। আজও তো সেই পন্থায় অনুসরণ করলো। দপ করে চেয়ার থেকে নেমে পড়ল সে। ধুর মিয়া, আপনি আমার সব মুড খাইয়া দিছেন। থাকুমু না এখানে, জায়গা আমি। আর শুনেন, এত সেজে গুজে আমাদের মতো অবলা পুরুষের পাশে বসবেন না। দিগন্ত কপাল কুঁচকে তাকালো ওর দিকে। সে যে গুজে মানে? আমি মেকআপ করে আইছি নাকি? তোর পাশে বসলে কি হইব? দিগন্তকে আশেপাশে চোখ বোলাতে ইশারা করলো আজাদ। সব আপনার খালি চোখে চাবাইয়া গিলতাছে, অথচ আমারে কেউ এক গ্লাস ড্রেনের পানি মনে কইরাও তাকায় না। আপনার লগে আর জীবনে বমু না। দিগন্ত চোখ ঘুরিয়ে দেখলো মেয়েগুলো ওর দিকে তাকিয়ে নিজেদের মধ্যেই কি যেন বলাবলি করছে। কেমন লেলিহান তাদের দৃষ্টি, হাসছেও মুখ টিপে, কখনো বা খিলখিলিয়ে। দিগন্ত সেসব দেখে বেশ বিরক্ত হলো। বিরক্তির সীমা রেখা পার করছে যেন আজ। বিষাক্ত সময়ে সব কিছুই তিতকুটে লাগে, জিনিয়ারও তাই হলো। টুকটুক করে দিগন্তকে কল করলো কয়েকবার, উদ্দেশ্য ছিল একটু কথা বলবে, কিন্তু না। মিস্টার চৌধুরীকে ও কাজের সময় কখনো পায় না। ব্যাটা নিরুদ্দেশ হয়ে একেবারে ফ্যানিশ হয়ে যায়। নিজের কৌতূহল দমাতে অক্ষম চঞ্চলা কিশোরী। দিগন্তের ফোনটা আবারও ট্র্যাক করে বসলো সে। কোনো এক নাইট ক্লাবে দেখাচ্ছে লোকেশন। জিনিয়ার মনে সন্দেহ জাগে, তার চেনা জানা জেন্টলম্যানটি নাইট ক্লাবেও যায়। এই প্রশ্ন তাকে সজোরে ধাক্কা মারল যেন। টিপ টিপ করতে লাগলো অন্তকোণ। নাইট ক্লাব নিয়ে তার সকল ধারণা না থাকলেও সামান্য তো আছে। তাতেই সে জানে জায়গাটা বেশ বিশ্রী। নিজেকে একবার বুঝ দিল, হয়তো কাজে গেছে। আবার নিজেই উত্তর কইল, সে তো মদ বেচে না, তাহলে এখানে তার আবার কাজ কিসের? আর দমানো গেল না নিজেকে। আকুল উত্তেজনা নিয়ে হ্যাক করে ফেলো সিসিটিভি ক্যামেরা। খুঁজতে খুঁজতে চোখ জোড়া এসে থমকালো পরিচিত মুখশ্রীতে। হাতে নেশা জাতীয় তরল নাড়াচাড়া করছে। চোখ দুটো স্টেজে আবদ্ধ। জিনিয়া ক্যামেরা বদলে দেখতে চায় সামনে কে আছে। অত মনোযোগী হয়ে কি দেখছে? ঠোঁটের কোণে কি দেখে এমন সূক্ষ্ম হাসি ফুটেছে? ক্যামেরা ঘোরাতে স্টেজ দৃশ্যমান হলো, যেখানে নাচানাচিতে মত্ত হয়ে আছে তরুণ তরুণীর দল। এমন বিশৃঙ্খল পরিবেশ কখনোই পর্যবেক্ষণ করেনি ছোট্ট কিশোরী। প্রথমে চোখ পড়তেই তড়িঘড়ি চোখ সরিয়ে নিল সে। যেসব সে কেবল নাটক সিনেমায় দেখেছে, তা যে বাস্তবেও ঘটতে পারে সেটা নিয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না ওর। বিস্মিত হতভম্ব কিশোরীর চট করে মনে পড়ে গেল এক পাক্ষিক পছন্দের পুরুষের কথা। এমন নোংরা একটা পরিবেশে সে বসে আছে আর এসব দেখে এনজয় করছে। ভাবতেই সারা শরীরে কেমন রিরি অনুভব করলো সে। খেয়াল করলো আশেপাশে মেয়েগুলো তাকে ঘায়েল নজরে দেখছে। জিনিয়ার রাগে ফেটে পড়েছে শিরা উপশিরা। বিড়বিড় করে বলল, পারলে বোধ হয় লবণ মরিচ মাখিয়ে খেয়েই নিত। বিরক্তিকর, লিমিটলেস বেহায়া একটা। রাগটা মাথায় চড়ে বসেছে। রাগে চোখ মুখ লালচে রূপ ধারণ করেছে। এক ক্লিকে সমস্ত কানেকশন বন্ধ করে দিল। মনের মধ্যে দিগন্তকে উদ্দেশ্য করে দিয়ে দিল হাজার খানেক ভৎসনা।
কিছুক্ষণ নিশ্চুপ বসে রইল সেখানেই, মাথাটা পেছনে হেলে আছে, টুকটুক চোখ দুটো সিলিং দেখতে ব্যস্ত। ক্ষণিক সময় পেরিয়ে গেলে তড়া করে উঠে বসে পড়ল সে। পাশ থেকে তুলে নিল সিলভার রঙের আইপ্যাডখানা। গুনগুনিয়ে গান গাইছে কিশোরী, কখনো বা ঠোঁট কামড়ে রহস্যময়ী হাসছে। স্ক্রিনের আলোটা একবার লাল তো একবার নীল রং ধারণ করেছে। জিনিয়া আইপ্যাড বন্ধ করে পাশে রেখে দিল। বেস্ট অফ লাক মিস্টার পাতি নেতা চৌধুরী। আপন মনে গুনগুনিয়ে গান গাইতে গাইতে কক্ষ ত্যাগ করল সে। মাঝরাতে আইসক্রিম খাওয়ার ক্রেভিংস ওকে একদিন নির্ঘাত বিপদে ফেলবে। ক্লাব থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে দিগন্ত। দিগন্ত রাস্তা ধরে চলেছে গাড়ি। দিগন্তের শান্ত আর ক্লান্ত মুখশ্রীতে ভেসে আছে কঠোরতার ছাপ। ফোনের রিংটংয়ে ভেদ হয় নিস্তব্ধতা। ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে অন করে দেয় সে। ওপাশ থেকে ব্যস্ত স্বরে মোয়াজ বলে, তুই কিছু পোস্ট করেছিস কোথায় কি পোস্ট করার কথা বলছিস? ফেসবুক পেজে? সামান্য চিন্তিত হয়ে গেল দিগন্ত। ফেসবুক পেজে কি পোস্ট হয়েছে সে যে মোয়াজ এতটা অস্বাভাবিক কণ্ঠে কথা বলছে? দিগন্ত মৃদু স্বরে বলল, কি পোস্ট হয়েছে? তার মানে তুই করিসনি? এত না পেঁচিয়ে কি হয়েছে বল। আমি পারবো না ভাই, তুই দেখ। শান্ত পরিবেশটা গুমোট ভাব ধারণ করলো পলক পাতে। গাড়িটাকে রাস্তার এক পাশে ভিড়িয়ে রেখে কপালে হাত বোলালো ক্ষণকাল। ফোন হাতে নিয়ে ওপেন করলো নিজের ফেসবুক পেজটা। আধা ঘন্টা আগে করা পোস্টটা দেখে স্থির হয়ে রইল মনির জোড়া। কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে রইল সে। হঠাৎই নীরবতাকে ছিদ্র করে হো হো করে শব্দে হেসে উঠল সে। মুক্ত ঝরানো হাসি মুখ। নিস্তব্ধতায় ঘেরা আশপাশটা যেন জোনাকির আলোয় মুখরিত হয়ে গেল নিমিষেই। দিগন্তের হাসির তোড়ে চোখের কোণে চিকচিক করে উঠেছে এক বিন্দু মুক্তদানা। চোখ ভিড়িয়ে আবারও তাকালো স্ক্রিনে। লেখাটা ভাসছে, তোমাকে আমি খুব ভালোবাসি নিশিরাতের নিশির ডাক। লেখাটার পাশে বসানো ইমোজিগুলো দেখে হাসি যেন কয়েক গুণ বেড়ে গেল তার। আবারও পেট চেপে হু হা করে হেসে দিল সে। যেন বহুকাল নিজেকে আবদ্ধ করে রাখা সেই শক্ত খোলস ছেড়ে পুরোটা নিজেকেই আজ বের করে উন্মুক্ত করে দিয়েছে। চোখের পলক ফেলতেই ডিলিট হয়ে গেল পোস্টটা। বিষয়টা দিগন্তকে সন্তুষ্ট দিল না। মুছে গেল যেন ঠোঁটের কোণে নিমজ্জিত হাসিখানা। স্ক্রিনে ভেসে উঠল নতুন একটি পোস্ট, ইফতি দিগন্ত চৌধুরী। অফিসিয়াল আইডিটি হ্যাক হয়ে গিয়েছিল। আমরা ফিক্সড করার চেষ্টা করছি। গত 1 ঘন্টা আগে থেকে আগামীকাল সকাল পর্যন্ত এই পেজ থেকে করা সকল কল, মেসেজ এবং পোস্টগুলোকে ইগনোর করার জন্য অনুরোধ করা হচ্ছে। মডারেটর পোস্ট, ধন্যবাদ। পূর্ণ হাসি মিয়ে মুচকি হাসিতে পরিণত হলো। সামান্য বিষণ্ণতা হয়তো ঘিরে ধরেছে তাকে, হতে পারে, কিন্তু কিসের বিষণ্ণতা? তার এখন রাগ করার কথা ছিল না। তার মতো এমন ব্যক্তিত্ব ধারণকৃত একটা লোকের অফিসিয়াল পেজে এমন একটা পোস্ট, শখানেক মেসেজ, হাজারখানেক কমেন্ট। মিমাররা মিমস বানানো শুরু করে দিয়েছে। তোলপাড় লেগে গেছে পুরো সোশ্যাল মিডিয়ায়। কোথাও আহাজারি, আবার কোথাও কৌতুক। কিন্তু তার অজান্তেই সব ঘটে গেছে, তবুও তার রাগ হচ্ছে না, বরং সে হাসছে। কাজটি কে করেছে সেটা তার জানা। মেয়েটির এমন বাচ্চা সুলভ আচরণই কি তবে ফুটিয়েছে তার প্রাণের গহীনে হাসির খোরাক? সোশ্যাল মিডিয়া কারোর একার জগৎ তো নয়, এখানে সব উন্মুক্ত সবার জন্য। দিগন্তের দেয়ালে এমন একটা পোস্ট হওয়ার সাথে সাথে হওয়ার মতো উঠতে উঠতে সে নিউজ এসে পৌঁছে গেল কুরবান খার কানে। পান খাওয়া লাল ঠোঁটজোড়া এলিয়ে চওড়া হাসলেন তিনি। হ্যাঁ রে শাওন, কি মনে হয়? শাওন হয়তো বুঝলো না তার কথার ধারা। বেচারা টাইট চেয়ার নিয়ে বলল, কোন বিষয়ে আব্বা? এই যে প্রীতির ফুল ফুটছে হেডা। কইল তো আইডি হ্যাক হইছে, আর ওর মতো এমন স্যারার লগে কারো টিকবো? মনে হয় না। তার কথার পিঠে ইয়াসির বলে উঠল, হ্যাক হয়েছে দিগন্তের পেজ? এটা সহজ, তুই কর দেখি। সব মিছা কথা, কাহিনী কিছু একটা আছে। কুরবান খা ইয়াসিরের কথায় বেশ সন্তুষ্ট হলেন বোধ হয়। পানির পিক ফেলে বললেন, কথাটা তুই ভুল কস নাই, কাহিনী কিছু আছে যেটা আমরা জানি না, কিন্তু আমার মন কয়। এতটুকু বলে থামেন তিনি। আবারও পানির পিক ফেলে দিয়ে বাম হাতে ঠোঁট মুছলেন। বেশ ধীর গলায় বলেন,
সব কিছুর পিছনে মেহেরাজের ওই ছোট মায়াডাই। শাওন ধূর্ত হাসল। তাইলে আমরা এখন কি করবো? কুরবান খা পূর্ণ দৃষ্টিতে তাকালেন। দেখ খুঁজে কি পাস। কুরবান খা কাছ থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়ে মনটা তার থেকেই যেন ময়ূর নেচে উঠছে। তার কতকালের সাধনা এই মেয়েকে সে ছুঁয়ে দেখবে। এবার যাই হোক উদ্দেশ্য হাসিল সে করবেই। গরমটা আজ বেশ ঝাঁঝালো। কি জানি সূর্য আজ কার উপরে চটে আছে। নিজের সেই তপ্ত মেজাজের তাপদাহে ঝলসে দিচ্ছে ধরণী। তাই তো চারদিকে ঝাপসা গরম আর খা খা করা ঝলসানো চোখ মুখ। আজ অনেকদিন পর জিনিয়া কলেজে এসেছে। খুব জরুরি কোনো কাজ ছিল তেমন নয়। একাধারে বাড়ি বসে থেকে সে একটু বিরক্ত হয়ে পড়েছিল। এদিকে দিগন্তের ওপরও আজকাল মেজাজ খুব চড়ে আছে। সব মিলিয়ে ভারাক্রান্ত হয়ে গিয়েছে কিশোরীর ছোট্ট মন। তাই আজ জেদ ধরে হলেও বেরিয়েছে বাইরে। নিজের মনটাকে সামান্য হালকা করা খুব জরুরি হয়ে পড়েছে যেন। টিয়ারা আসেনি আজ কলেজে। ঈশান আর জিনিয়াই সারা ক্যাম্পাসে ঘুরঘুর করছে। ঈশান যেন তটস্থ হয়ে আছে, এক মুহূর্ত জিনিয়াকে ছাড়ছে না কাছ থেকে। বিষয়টাতে জিনিয়া তেমন বিরক্ত হয়নি, সামান্য অবাক হয়েছে হয়তো। তৃতীয় পিরিয়ডে ক্লাস ব্লাঙ্ক করে বেরিয়ে পড়েছে ওরা। ঈশানকে এক প্রকার চুলে টেনে নিয়ে এসেছে জিনিয়া। এখন সে আইসক্রিম খেতে ইচ্ছুক আর ঈশান তার সাথে যেতে বাধ্য। বেচারা হাজার বার নিষেধ করে আটকাতে পারেনি একরোখা চঞ্চলা রমণীকে। কলেজ রোডের বিপরীতে একটু হেঁটে গেলেই আইসক্রিম পার্লার। দুজনেই হাঁটছে তারা। ঈশানের হাতটা নিজের হাতে বন্দি করেছে জিনিয়া, আর বারবারই সেই হাত ছাড়িয়ে ফোন চেক করছে ঈশান। চোখে গভীর ভয় যেন নিহিত তার। কালো মতো মোটাসোটা ছেলেটার হাতে সজোরে ধাক্কা লাগে ঈশানের। প্রায় উল্টে পড়তে গিয়েও নিজেকে সামলে দাঁড়িয়ে পড়ে সে। সামনের লোকটা চেহারার ভঙ্গি বিকৃত করে চেঁচিয়ে বলে, আমি ধাক্কা দিছি না, তুই কানায় মতো হাঁটতেছিলি। এই ছোকরা কি কইতে চাস? আমি ব্যবহার খারাপ করতেছি তোর লাগে? ঈশানের বেশ বিরক্তি লাগতে শুরু করলো। লোকটা অহেতুক গায়ে পড়ে লাগছে। সে লোকটাকে পাত্তা না দিয়ে বলল, ঈশানের এমন ভাবলেশহীন ব্যবহার আর অবজ্ঞা লোকটিকে আরো তাতিয়ে দিল মনে হয়। হুঙ্কার ছেড়ে সে বলল, এই ছেলে কি কইতে চাস? আমার দয়া কইরা ছাইয়া দিতাস নাকি আমারে তুই পাতাই দেস না? এমন একটা ভাব করলি মনে হয়। ঈশান হাত জোর করে বলল, উহ, আমার লগে ক্যাসাল করে এমনি যাইবা গা, আমি দেখমু। সম্ভব না তো। শরিক ঈশানের মেজাজে ঘি ঢালার মতো কাজ করলো ছোট্ট এই উক্তি। সে সমস্বরে চেঁচিয়ে বলল, এই ইংলিশটা কইতে কই নাই, অন্যটা ক। তাদের বাকবিক তন্ডায় ছোটখাটো একটা ভিড় জমে গেল। ঈশান খেয়াল করলো জিনিয়া তার আশেপাশে নেই। এত অপরিচিত মুখের ভিড়ে সেই কিশোরী নেই। বুকটা মোচড় দিয়ে উঠলো ওর। হায়, এ কি সর্বনাশ ঘটে গেল! জিনিয়া কোথায়? মাথায় শখানেক প্রশ্ন একসাথে উকি দিল। তার সাথে কোনো অশুভ সংকেত। জিনিয়ার মুখ চেপে ধরে হাত দুটো পেছনে মুষ্টিবদ্ধ করে আঁকড়ে রেখেছে পাপন নামে ছেলেটা। বাচ্চা জিনিয়ার জীর্ণ শীর্ণ শরীর পেরে উঠছে না এমন স্বাস্থ্যবান ছেলের শক্তির কাছে। অনবরত ছুটোছুটি করেও লাভ বিশেষ হচ্ছে না তার। ছেলেটার সাথে লিকলিতে পাতলা করে কুচুটে কালো ছেলেটা কাউকে ফোন করলো। ভাই সুসংবাদ, আপনার পাখি তো খাঁচায়। আচ্ছা ভাই, বকশিস লাগবো কিন্তু। ক্লাবে নিমু নাকি কোনো হোটেলে ব্যবস্থা করতাম ভাই? বসর ডাক করতেন ভালো মতো। কথাটুকু বলেই পৈশাচিক হাসলো ছেলেটা। সে হাসিতে জিনিয়ার ভয় হলো না, বরং গা গুলিয়ে বমি পেল। অপর পাশের কোনো কথাই জিনিয়া শুনল না। তবে ছেলেটার কথার ইঙ্গিত যে ভালো কিছু নয় সেটা বুঝলো বেশ। জিনিয়ার মনে এতটা সাহস ছিল তাকে বেঁধে রাখলেও বিশেষ কিছু করতে পারবে না। তার আগে দিগন্ত বা তার বাবা চলে আসবে। কোথা থেকে এই দৃঢ় বিশ্বাস তার মনে স্থাপিত হয়েছে সেটা সম্ভবত কিশোরের নিজেরই অজানা। সে আবারও ছটফট শুরু করে দিল। মূলত ছেলেটার বিশ্রী ভাবে
ওকে ধরে রাখাটাই ওর আসল বিরক্তির কারণ। জিনিয়াকে খুঁজতে খুঁজতে বেহাল দশা ঈশানের। পুরো মার্কেট জুড়ে হন্যে হয়ে ওকে খুঁজছে সে। দিগন্ত এসে সজোরে ওর কাঁধে হাত রাখতেই সামান্য লাফিয়ে উঠল ঈশান। আতঙ্কিত শরীরে সামান্য কম্পনের দেখা মিলল। তবে দিগন্তকে দেখে যেন স্বস্তি ফিরল মনে। দিগন্ত চিন্তিত মুখে বলল, তোমাকে বলেছিলাম চোখের আড়াল যেন না হয়। ঈশান শুকনো ঢোক গেল। সবটা ঘটনা সে ফোনে বর্ণনা করেছে, তাই এখন আর কি বলবে তা খুঁজে পেল না। মুয়াজ পাশ থেকে বলল, হাত ধরে থাকলেই তো হতো, তাইলে তো আলাদা হয়ে যেত না। কথাটা শুনে সাথে সাথে ঈশান আর চোখে একবার তাকালো দিগন্তের দিকে। একজোড়া গহীন অরুণের মতো চোখ তাকে দেখছে নীরবে। সেই চোখের ভাষা ঈশান সবটা না বুঝলেও আংশিক বুঝেছে। চোখ দুটো নামিয়ে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল সে। মুখ ফুটে বলতে মন চাইলো, আপনি বলেছেন জিনিয়ার সাথে গা ঘেঁষাঘেঁষি না করতে। চোখ রাঙানি দেখে মনে হচ্ছিল চোখ দুটো বেরিয়ে আসবে, সেই ভয়ে তো হাত ধরিনি। মুয়াজ আবার বলল, ওয়াশরুমগুলো চেক করছে, এদিক সেদিক চলে গেলে কি না। দিগন্ত তপ্ত শ্বাস ছেড়ে বলল। তাহলেও একা যাবে না, এখানে খুঁজে লাভ হবে না, ফোন ট্র্যাক কর। মুয়াজ ওয়ার্ড রুমে কল করে জিনিয়াকে ট্র্যাক করার কথা জানালো তৎক্ষণাৎ। দিগন্তের অবস্থা কোনো চাতকের চেয়ে কম নয় এখন। একই জায়গায় রাউন্ড দিচ্ছে কেবল, ছটফট করছে আর বিড়বিড় করছে। মুয়াজ আরও খুঁজছিল জিনিয়াকে। এরই মধ্যে দিগন্তের এমন বিড়বিড় করা দেখে সামান্য অবাকের ন্যায় বারবার ওর দিকে আর চোখে তাকাচ্ছিল। হঠাৎ দিগন্ত দাঁড়িয়ে পড়ল। ওর স্থিরতাকে লক্ষ্য করে মুয়াজও দাঁড়ালো। আচ্ছা, এ তো আর আমার জন্য হারায়নি, নিজের দোষে হারিয়েছে। তাহলে আমি কেন খুঁজছি? ওর বাপকে কল লাগা। মুয়াজের মন চাইলো নিজের কপালে দুটো চপেটাঘাত করতে, কিন্তু সেই ইচ্ছাকে সে অন স্পট গলা টিপে হত্যা করলো। গলা ছাড়া দিয়ে বলল, ওনারা সংসদে আছেন এখন, কল করেও পাওয়ার সম্ভাবনা জিরো। দিগন্ত ফোঁস করে শ্বাস ছাড়ল। বিরক্তির স্বরে বিড়বিড় করে বলল, মে তো নয়, আমার জীবন না, সে টিকিট। ওয়ার রুম থেকে একটা ছোট্ট মেসেজ এলো, সরি দিস কোড ক্যানট বি হ্যাকড। মুয়াজের নয়ন জোড়ায় দেখা দিল অজানা কোনো ভীতি। সাধারণ একটা মেয়ের ফোন হ্যাক হচ্ছে না মানে? সে ক্ষীণ স্বরে বলল। ফোন ট্র্যাক করা যাচ্ছে না। দিগন্ত ছোট্ট শ্বাস ছেড়ে বলল, তাহলে আর কি, বাড়ি চল, ও মেয়ে জাহান নামে যাক, সেটা তোর আমার বিষয় না। আস্ত বেয়াদব, অবাধ্য মেয়ে। মুয়াজ সন্দিহান নয়নে তাকিয়ে বলল, শিওর। হোয়াট অ্যাবাউট ইউ? ভবিষ্যতে বাপ হওয়ার ইচ্ছা আছে, তাই আমি প্রিন্সেস ছাড়া বাড়ি ফিরতে পারছি না। তুই চাইলে চলে যা। দিগন্তের চোয়াল শক্ত হয়ে উঠল নিমিষেই। চাপার রাগে ফুসতে ফুসতে হিসিয়ে বলল। ভবিষ্যৎ বউ লাগে নাকি তোর? মুয়াজের ভাবলেশহীন উত্তর। কার রিজিক কোথায় আছে কেউ জানে না, হলেও হতে পারে। পুরনো স্যাঁতস্যাঁতে একটা পরিত্যক্ত কামরায় হাত মুখ বেঁধে ফেলে রেখেছে জিনিয়াকে। অর্ধ অচেতন জিনিয়ার চোখে মুখে ক্লান্তি টেনে হিস্ট্রি এনেছে এ অবধি। নিজেকে বাঁচানোর চেষ্টা জিনিয়া করেনি, বরং নিজের রাগ জেদ মেটাতে সাধ্যমতো ছেলে দুটোকে কিল ঘুষি আর আঁচড় কেটে জ্বালিয়ে মেরেছে। আচ্ছা আচ্ছা চোখ দুটোকে পুরোপুরি খোলার আশায় বারবার পিটপিট করেছে সে। হাত দুটোকে বেশ জোরালো করে বেঁধেছে, যেন মানুষ নয় গরুর বাচ্চা বেঁধেছে। জিনিয়ার মন চাইলো কয়েকটা গালি ছুড়ে দিতে, কিন্তু মুসিবত একটা গালি মনে করতে পারলো না সে। গালি না শিখতে পারার জন্য এই প্রথম তার খুব রিগ্রেট হচ্ছে। মনে মনে শপথ করলো বাড়ি ফিরেই গালি দেয়া শিখবে সে। গালি দিলে অন্তত মনটা তো হালকা লাগতো। এখন নিজের রাগে নিজেই পড়ছে। ওর ভাবনার মাঝেই পাপন ছেলেটা ঢুকে এলো কামরায়। গা জ্বালানো বিশ্রী হেসে বলল, কি ময়না, কেমন লাগে শ্বশুর বাড়ি? জিনিয়া ওকে ইশারায় কাছে ডাকে। ছেলেটার নাটুকে ভঙ্গিতে আটকে উঠে বলে, না না, এখন আপনারে কাছে যাওয়া নিষেধ, আগে ভাইয়া আহুক। জিনিয়ার মন চাইলো ছেলেটাকে উঠে গিয়ে দুটো থাপ্পড় দিয়ে বলতে, আরে বেশি বোঝা সন্ন্যাসী, তোরে আমি কোন মতলবে আসতে বলছি সেটা শোন আগে। আমার মুখ খোল, তিলকে তাল বানাস কেন? কিন্তু বেচারি বাধা থাকায় তার করতে পারলো না। সেটা নিয়েও এবার শুরু হলো নতুন আফসোস। জিনিয়া চোখ রাঙালো এবার, বেশ কড়া দৃষ্টিতেই তাকালো। পা ছোড়াছুড়ি করতে লাগলো সে। ছেলেটি বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ওর
এমন ছটফটানি দেখে। তারপর কি মনে করে কাছে এসে মুখের বাঁধনটা খুললো, ব্যাস টেপ রেকর্ডার চালু। এত শক্ত করে বেঁধে রাখার মানে কি? হ্যাঁ, নিজেদের ওপর বিশ্বাস নেই? আপনাদের সাথে মারপিট করে আমি পালাতে পারবো? এত অকর্মণ্য আপনারা। শেষের কথাটুকু ছেলেটার গায়ে লাগলো। সে তুচ্ছ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বাপরে, কলা তো কলা যে তেজ, তোমার মতো চুনুপুটি মাইয়া আমার লগে মারপিট করবা? হো হো শব্দে হেসে ওঠে ছেলেটি। জিনিয়ার আরেক দফা মেজাজে চড়ে যায়। কথায় কথায় এমন বিশ্রী হাসার মানে কি? নিজের রাগ জেদ সব সংবরণ করে নীরব দর্শকের মতো তাকিয়ে থাকে সে। ছেলেটি আবার বলতে থাকে, আমার বাম হাতের লগেও পারবেন না আপা আপনি। সেই জন্যই বলছি, খুলে দিন। নিষেধ আছে। কে নিষেধ করলো শুনি? আপনার হবু জামাই। খুলে দিন, বাকিটা আমি আমার হবু জামাইয়ের সাথে বুঝে নেব। ছেলেটা জিনিয়ার এমন ঠাস ঠাস কথায় সামান্য অবাক হয়। জিনিয়ার মাথায় সমস্যা আছে বলে তার ধারণা হয়, না হলে এমন কিডন্যাপের পর কেউ এত স্বাভাবিক থাকে কিভাবে? কাকে না কাকে বর বানিয়ে দিয়েছে, আর এই বাচ্চা মেয়েও তা মেনে নিয়েছে। ছেলেটার চিন্তার সুতো বাড়ছে, তা বাড়ছেই, কমার নাম নেই। জিনিয়া আবারও চেঁচিয়ে বলল, এই আপনি আমার হবু জামাইকে নিয়ে আসেন, আমার কথা আছে তার সাথে। বিয়ের আগেই এমন অবস্থা, বিয়ের পর আপনাদের যেন কাজেই না নেয়, সে বিষয়ে পরামর্শ দিতে হবে। এই মেয়ে, তুমি চেনো আমি কার কথা বলি? আমার জামাই আমি চিনবো না? কে কও দেহি। শাওন। ছেলেটা ওর কথায় স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মেয়েটা শাওনকে চেনে। শাওনের নামটা কত দ্রুত বলে দিল, ন্যানো সেকেন্ড সময়ও সে নেয়নি। পাপনের মস্তিষ্কে প্যাঁচ লেগে যাচ্ছে। জিনিয়া বিষয়টা খেয়াল করলো। সে পাপনকে আরেকটু ঘোরে ফেলতে চাইলো। কল করেন শাওনকে, আমি কথা বলবো। পাপনের আশ্চর্য সীমানা পিলার বেয়ে কেবল আকাশে চড়ছে, কপাল কুঁচকে বলল। না, পারমিশন নাই। জিনিয়া ত্যক্ত স্বরে বলল, না জেনে উত্তর দেওয়া পাবলিক শাওন পছন্দ করে না। আপনাকে সাথে রাখলো কি করে? পাপন ভেবে দেখলো জিনিয়া ঠিক কথাই বলছে। দোনোমনো খুব মন নিয়ে পকেট থেকে ফোনটা বের করলো সে। এদিকে জিনিয়ার মনে এক টুকরো প্রশান্তি। সাকসেসফুলি ম্যানিপুলেট করতে পেরেছে সে। পাপন একবার কল করতে কলটা রিসিভ করে শাওন। অত্যন্ত নিচু স্বরে ফিসফিসিয়ে পাপন বলে, ভাই মাইয়া তো হ্যাপি বদরাগি, আপনার লগে কথা কইতে চাই। ওপাশ থেকে শাওন বলল, আমারে সিনে যে কথা কইব। ভাই সিনে। তারপর কিছুক্ষণ চুপ থাকে শাওন। তাকে চেনে এই কথাটা শাওনের মস্তিষ্কেও ধাক্কা দিল বোধহয়। কেমনে বুঝলে? আপনার নাম ধরেই কইতাছে। আমি কইছিলাম আপনার হবু জামাই, এখন কয় হবু জামাইয়ের লগে কথা কমু, কল দেন। আমারে হুমকি দিতেছে রীতিমতো। এটুক মাইয়া তোরে হুমকি দেয়? আপনার নাম নিয়া হুমকি দেয় ভাই। মাইয়াইটা বহুত চালাক, তার মানে চোখের আড়ালে করবি না, আমি আইতাছি। জিনিয়া ওর ফিসফিসানি আংশিক শুনতে পেল। জোরে চেঁচিয়ে আবার বলল, এই, আমি আপনাকে কথা বলতে বলেছি নাকি আমার সাথে কথা বলাতে বললাম? হ্যাঁ, আমার ক্ষুধা লাগছে, আমি সকালে না খেয়ে আসছি কলেজে। ওপাশে শাওন ওর চাচা মেচি সবটাই শুনলো। বিরক্তিতে কপাল কুঁচকালো তার। সে পাপনকে উদ্দেশ্য করে বলল, কি খাবে খাওয়া, কিন্তু সাবধান, অ্যাটমের ঘরে অ্যাটমই হয়, মনে রাখিস। পাপন কল কেটে জিনিয়ার দিকে তাকালো, শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কি খাইবা মামুনি? ভাবিকে সম্মান দিয়ে কথা বলতে হয় জানেন না? ন্যূনতম শিক্ষাও নেই দেখছি। আমার গো শিক্ষা লইয়া আপনার ভাবতে হইব না। 2টা বন আর চা আইনা দিমু। এখন সব খাই না আমি। পাপন মনে মনে বলল, ওরে নবাবের বেটি, তোরে খাইতে দিমু তা বেশি, আবার 50 পদ খোঁজে। কিন্তু মুখ খুলে তার বলা হলো না। কি খাইবেন তাইলে? ডাবল পেটি চিজ বার্গার সাথে চকলেট কোন আইসক্রিম। পাপনের বুকে কেউ পাথর চাপা দেওয়ার মতো অনুভব হলো। এত দামি খাবার চাইছে, তার পকেট আজ ফাঁকা হবে। কিছুক্ষণ পর জিনিয়ার অর্ডার করা খাবার চলে এলো। ছেলেটা জিনিয়ার সামনে খাবারগুলো রেখে রুম ছাড়তে নিলেই জিনিয়া চেঁচিয়ে বলল, পা দিয়ে খাবো? পাপন গত 1 ঘন্টা ধরে জিনিয়ার চেঁচা মেচিতে চরম বিরক্ত হয়ে গেছে। জিনিয়ার আবারও চেঁচানো তার মস্তিষ্কে হানা দিল। সেও একইভাবে চেঁচিয়ে বলল। খা গিয়া, তাতে আমার কি? জিনিয়ার কপাল কুঁচকালো। কি বলেন, আবার বলেন তো। পাপন রেগে থাকলেও সিচুয়েশন বুঝলো। জিনিয়াকে আর না ঘাটানোর সিদ্ধান্ত নিল সে। জিনিয়ার সামনে এসে বিনা বাক্য ব্যয়ে হাত দুটো খুলে দিল। জিনিয়া হাত দুটো ছাড়া পেয়ে
ছাড়লো বেশ কয়েকবার। বাঁধনের জায়গাগুলো লাল হয়ে আছে। সেদিকে তাকিয়ে একটা ছোট্ট শ্বাস ফেললো সে। পাপন তার সামনে এখনো দাঁড়িয়ে। জিনিয়া বলল, তাকিয়ে কি দেখছেন? হাত ধোয়া পানি দিন। পাপন এক চুলও নড়ল না সেখান থেকে। হাত ছেড়ে ডাকতেই একটা ছেলে এসে পানি দিয়ে গেল হাত ধোয়ার জন্য। জিনিয়া খেয়াল করলো এটা সেই ছেলেটা নয় যেটা পাপনের সাথে ওকে কিডন্যাপ করেছিল। জিনিয়া বুঝতে পারলো এখানে একাধিক লোকজন রয়েছে। জিনিয়া হাত ধুয়ে নিয়ে আবারও হাত বাড়ালো পাপনের দিকে। পাপন আবার চোখে তাকিয়ে রইলো। হাত বাড়ানোর কারণ সে ধরতে পারলো না। জিনিয়া বলল, গ্লাভস দিন। পাপন অবাক চিত্তে প্রশ্ন ছুড়ল, কি এর গ্লাভস? বার্গার খাওয়ার আগে একটা গ্লাভস পরতে হয়, জানেন না? সেটাই দিন। পাপন নিজেকে সামলানোর চেষ্টা করতে করতে তার অন্ধকার চলে আসবে বলে বোধ করলো। কিরমির করে বলল, হাতে খাইয়া লন, গ্লাভস নাই। এরপর আর কিছু কইলে খাওয়া বন্ধ। জিনিয়া ওর রক্তচক্ষু দেখে ভেতরে সামান্য ভরকে গেল, কিন্তু সেটা প্রকাশ পেল না চেহারায়। গাল বেঁকিয়ে ভেঙচি কাটল সে। তারপর খাওয়ায় মনোযোগী হয়ে গেল। পাপন ছেলেটা এখনো সেখানেই ঠায় দাঁড়িয়ে, কিন্তু জিনিয়া সেসব পাত্তা না দিয়ে ঝটপট খেতে লাগলো। তার আসলে খুব খিদা লেগেছিল। কথায় আছে, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। জিনিয়ার তাই হলো। খেয়ে দিয়ে মাথাটা তার ঠান্ডা হয়ে এসেছে। সে এবার পাপনের দিকে তাকিয়ে বলল, আমি এখন থেকে এখানেই থাকবো। পাপন আরেকটু অবাক হলো। আপনি এনেই থাকতে চান নাকি? আপনি না বললেন আমার জামাই আসবে? জামাই আসলে তো বিয়ে হবে, আর বিয়ে হলেই তো সংসার হবে। তাহলে আমি সংসার করব কই? এখানে? এটা তো পুরনো বাসা। শাওন কি গরিব? জিনিয়ার এত প্রশ্ন শুনে বিরক্ত হলো পাপন। বারবার ঘড়ি চেক করছে সে, সময় দেখছে ক্ষণে ক্ষণে। শাওন কেন আসে না? এদিকে জিনিয়া তার আনচান ভাব দেখে টের পেল সে বিরক্ত। জিনিয়া আরো বিরক্ত করার উদ্দেশ্যে বলল, অবশ্য সমস্যা নেই। আপনি বাড়িঘরটা একটু সাফ করে দেবেন, তাহলেই থাকা যাবে। জিনিয়ার কথা শেষ হওয়ার আগে কামরায় ঢুকে এলো একটা 14-15 বছর বয়সী ছেলে। ছেলেটি পাপনকে উদ্দেশ্য করে বলল, একটু বাইরে আসবেন ভাই। ছেলেটার চোখ মুখ আর কণ্ঠস্বর যেন স্পষ্ট জানান দিল কোনো অযাচিত বিপদের। পাপনের কপাল কুঁচকে গেল। সে ইশারায় জানতে চাইলো কি হয়েছে। ছেলেটার চোখ মুখ আগের মতোই স্থির। সে কিছুই বলল না। তবু বোধ হয় পাপন কিছু টের পেল। সে ছেলেটাকে জিনিয়ার সাথে থাকতে বলে বাইরে বেরিয়ে গেল। জিনিয়ার কোনো হেলদোল দেখা গেল না। লাল চাদর বিছানো পুরনো চৌকিতে ধপাস করে শুয়ে পড়ল সে। শুয়েই ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, চৌকিতে একটা ম্যাজিস্ট্রেট দরকার। শক্ত বিছানায় শুতে পারি না। শাওনকে বলবে আমারে পরের বার আনার আগে যেন এই সাথে রুমটা রং করে আর এখানে ভালো একটা বিছানা আনে। জানালার পর্দাও পাল্টাতে হবে। কত ঝামেলা এখানে, খালি কাজ আর কাজ। বাইরে থেকে তুমুল হট্টগোলের আওয়াজ শুরু হয়ে গেল। বোঝাই যাচ্ছে বেশ বড়সড় দাঙ্গা বেঁধে গেছে। জিনিয়া ঠোঁট উল্টে এক চিলতে তুচ্ছ হাসলো। এইটাই তো হওয়ার ছিল। জিনিয়ার ধারণা ছিল দিগন্ত নিশ্চয়ই শাওনের কল ট্র্যাক করবে। সে চিন্তা থেকেই সে পাপনকে ফোর্স করেছিল কল করার জন্য। পাপন আর শাওনও পা দিল সেই ফাঁদে। ট্র্যাক করে ঠিকই পেয়ে গেল ওরা। জিনিয়া হাত দুটোকে হাওয়ায় তুলে নাড়ছে আর গুনগুন করে গাইছে। নিজেকেই নিজে প্রশ্ন করছে, আমাকে খুঁজছিলেন, কিন্তু কেন? দায়বদ্ধতা? ভালো লাগা? ভালোবাসার দায়িত্ব নাকি কোনোটিই নয়? পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি ওকে দেখলো, সবটা কথা শুনলো। ছেলেটি বুঝতে পারলো জিনিয়া কোনো সাধারণ মেয়ে নয়। বয়সী প্রায় ওর সমান হলেও ব্রেন ওর চেয়েও কয়েক গুণ চালু। ছেলেটা কপাল কুঁচকে কেমন সন্ধিহান চোখে তাকিয়ে রইল। জিনিয়ার চোখ পড়লো ওর ওপর। ওকে বলল, এভাবে আমার দিকে তাকানোর পারমিশন কারণেই বাঁচতে চাইলে চোখ নামাও। জিনিয়া তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেয়া এই ঠান্ডা হুমকিটা ছেলেটার ভেতরে যেন এক শীতল স্রোতের ধারা বয়ে দিয়ে গেল। দৌড়ে কামরায় ঢুকে এলো আরেকটি ছেলে। হাঁপাচ্ছে সে, যেন বাঘের খাঁচা থেকে পালিয়ে আসা শিকার। এসে জিনিয়ার হাত ধরে টানতে লাগলো। পাশের ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, পিছনে দরজা দিয়ে পালাতে হবে এরে নিয়ে। দিগন্ত আইয়া পড়েছে। ছেলেটা সাই জানালো। জিনিয়া হাত ছাড়ানোর চেষ্টা চালাতে লাগলো। এই ছাড়, আমি নিজে যেতে পারবো, ছাড়। ছেলেটা যেন ওর কথা কানেই তুলল না। এক প্রকার টেনে হিস্ট্রে তাকে পেছনের দরজার দিকে নিতে থাকলো।
কিন্তু শেষ পর্যন্ত আর পৌঁছানো হলো না। তার আগে সামনে এসে দাঁড়ালো মুয়াজ। কিরে, কই যাস ছোটন? ছেলেটার চোখে দেখা গেল হঠাৎ সংশয়, ভয়ে শুকনো ঢোক গিলল সে। ছেলেটা এক পা করে পেছাতে লাগলো, কিন্তু এখনো জিনিয়াকে শক্ত করে চেপে রেখেছে। মুয়াজ শান্ত কণ্ঠে বলল, ওকে ছেড়ে দে, আমি তোকে কিছু করব না। কিন্তু ছোট সে কথায় কান দিল না। সে জিনিয়াকে হিস্ট্রি নিয়ে পেছনে ছুট লাগাতে চাইলো। জিনিয়াও ওদের সাথে তাল মিলিয়ে ছুটছে। এই দৃশ্য মুয়াজকে এক ধাক্কায় যেন চায়না পাঠিয়ে দেওয়ার মতো হয়ে দাঁড়ালো। অবাকের চূড়ায় দাঁড়িয়ে সে ওদেরকে ধাওয়া করতে ভুলে গেল বোধহয়। যাকে বাঁচাতে এলো সেও কিনা কিডন্যাপারের সাথে পালাচ্ছে, এটা মানা যায়? জিনিয়া ওদের সাথে পা মিলিয়ে দৌড়াচ্ছে দেখে ওরাও বেশ অবাকই হলো। ছোটন দৌড়ের মাঝে জিনিয়াকে বলল,